নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সায়ন ঘোষ, মুন্নি সাহা কি অন্যায় করেছে আমি আমার বাংলাদেশের বন্ধুদের কাছে জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপিকা তাসলিমা বা তাহানিমা সিরাজ, নামটা একটু ভুল বললাম, কারুর নাম ভুল বলা উচিত নয়, কিন্তু মার্জনা করে দেবেন, স্মৃতি থেকে বলছি, সম্ভবত তাহানিমা সিরাজ বা তাসলিমা সিরাজ ওনার নাম। ভদ্রমহিলা ভাষাতত্ত্বের অধ্যাপিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি ফেসবুকে তার একটা বক্তব্য দেখছিলাম। আমরা ইসলাম নিয়ে কথা বলি, রাষ্ট্রধর্ম ইসলাম চাই। ইসলামে যেগুলো হারাম করেছে আমরা কি সেগুলো হারাম মানি? আমরা কতজন হালাল রুজি খাই? আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার প্রত্যেকটা পয়সা হালাল রোজগারের। কজন বলতে পারেন? মসজিদের ইমাম সাহেব যদি এটা বলতে পারতেন তাহলে বায়তুল মোকাররম ইমাম সাহেব পালিয়ে যেতেন না। সেটাতেই জোর দিয়েছে, কারণ কনস্টিটিউশনের বেসিক কিছু জিনিস আমি জানি না, এত নিটিগ্রিটি আমি জানি না। আর্টিকেল 70-র কথা আমরা সবাই জানি। আমি সেকুলারিজম নিয়ে একটু কথা বলবো। ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা কেন ধরা হচ্ছে? নিরপেক্ষ মানে ধর্মের ভিত্তিতে কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না। যে আচ্ছা উনি মুসলিম, উনি আমার মুসলিম ভাই বা বোন, এই কারণে ওনাকে আমি ফেভার করব না। আমার স্বামী মুক্তিযোদ্ধা, আমার পরিবারে আরো 3-4 জন মুক্তিযোদ্ধা আছেন, বীর উত্তম আছেন, শহীদ আছেন, সব আছেন। আমি স্বাধীনতা দেখেছি, যদিও খুবই ছোট ছিলাম। আমার যে দাবিগুলি যারা নতুন সংবিধান প্রণয়ন করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল 70 এবং ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনা। এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছ থেকে ইন্ডেমনিটি চেয়ে নিলাম, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতেও যেখানে খুবই নমস্য ছিলাম সবার জন্য, রিসেন্টলি আমি অনেস্টলি কথা বলেছি, তাই আমাকে অনেক কিছু নাম দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো সফট আওয়ামী লীগ। ঠিক আছে, তো আপনাদের যে রাগ বা বিরক্তি বা অ্যালার্জি, এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাচ্ছি যে অক্ষত এখান থেকে বেরোতে পারবো কিনা। আমি ধর্ম নিরপেক্ষতা ফেরত চাই। আমি ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না এদেশে। প্রথম কথা হচ্ছে, সায়ন ঘোষ আমাদের বেলঘরিয়া অঞ্চলের 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঢাকায় গিয়েছিল তার এক বন্ধুর বাড়িতে। সেখানে রাস্তায় উগ্রবাদীদের হাতে আক্রান্ত হয়, তার মাথা ফেটে যায়, চোখে আঘাত লাগে, জিনিসপত্র চুরি হয়, মোবাইল চুরি হয়ে যায়। থানা অভিযোগ নিতে চায়নি, এমনকি হাসপাতালও ভারতীয় জেনে চিকিৎসা করাতে প্রথমে রাজি হয়নি। তারপর অনেক চেষ্টা চরিত্র করার পর প্রাথমিক চিকিৎসা হয়েছে। প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরেছেন এই তরুণ যুবা মুন্নি সাহা। এটিএন নিউজের জন্মলগ্ন থেকে ছিলেন, তারপর 1 টাকার খবর বলে একটা পোর্টালের সঙ্গে যুক্ত, প্রবীণা সাংবাদিক। তিনি কাউরান বাজার অঞ্চলে জনতা টাওয়ার থেকে বেরিয়ে সম্ভবত বাড়ির দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করার জন্য বেরিয়েছিলেন। তখন তাকে ঘেরাও করেন একদল হেফাজত ইসলামের সমর্থক এবং বলতে থাকেন, আপনি রয়ের দালাল, বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করার চেষ্টা করছেন, বিডিআর বিদ্রোহ নিয়ে আপনি ভুল খবর দিয়েছিলেন ইত্যাদি। তিনি আক্রান্ত হন, পুলিশ তাকে মুক্ত করে, গ্রেপ্তারও করে, কিন্তু তার প্যানিক অ্যাটাক হওয়ায় এবং তিনি মহিলা হওয়ায় শেষ পর্যন্ত তার বাড়ির লোকদের হাতে তাকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, তাকে জামিন নিতে হবে আদালত থেকে। আগরতলা কলকাতা বাস, সেটা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় একটা ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ে। তারপর বাসকে ঘিরে ধরে সেখানে যারা ভারতীয় ছিলেন তাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হতে থাকে, তাদেরকে খুনের হুমকি পর্যন্ত দেয়া হয়। অধ্যাপিকা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বলছেন যে আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করব, কিন্তু আমি চিন্তিত আছি। সংবিধান বদল করতেই পারেন, কিন্তু সবকিছু বদল করা হচ্ছে ইনজাস্টিস হবে। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি একজন ধার্মিক মানুষ, ছোটবেলা থেকেই তিনি ইসলামকে অনুসরণ করেছেন, কিন্তু তিনি মুক্তমনা। তার বক্তব্য,
ধর্মকে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। এই ভদ্রমহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াতে পারবেন তো? তিনি নিজেই কিন্তু বলছিলেন যে আমি এইসব কথা বলছি অক্ষত শরীরে জায়গাটা থেকে বেরোতে পারবো তো? আমার মনে হলো ভদ্রমহিলা কোনো সেমিনারে বক্তব্য রাখছিলেন। এখন সুমন কি অপরাধ করেছে? সে ভারতীয়, সে সনাতনী বলে তাকে হেফাজতের সমর্থকরা নিগ্রহ করবে? মুন্নি সাহা বাংলাদেশের নাগরিক, পুরনো সাংবাদিক, তাকে কেন নিগ্রহ করা হলো? আসলে হিন্দু মানেই কি রয়ের এজেন্ট, ভারতের দালাল? আবার ইউনূস বলছেন এখানে ধর্ম কোনো ব্যাপার নয়, সবাই বাংলাদেশের নাগরিক, সবার বাংলাদেশের উপর সমান অধিকার। এইসব ছেলে বুলোনো কথার কোনো কি মানে আছে? আসলে ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার যে কথাগুলো বলছে বাস্তবের রুক্ষ মাটিতে তার কোনো প্রতিফলন নেই। বাংলাদেশ জিহাদি জঙ্গিদের হাতে চলে গেছে। সারা বিশ্ব বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, এমনকি জাতিসংঘেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘু নিধনের উপর মন্তব্য করছেন। আনন্দবাজার পত্রিকায় 2রা ডিসেম্বর প্রথম পাতায় খবর বেরিয়েছে, যেখানে ইউনূসের প্রেস সচিব দাবি করেছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বলে যে বলা হচ্ছে সেটা ঠিক নয়। সমাজ মাধ্যমে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। তিনি ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন যে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে দেখে যান। এই সমস্ত কথার আর কি কোনো প্রয়োজন আছে? বাংলাদেশে কি চলছে আমরা কি কিছুই জানি না? বাংলাদেশের হিন্দুরা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের যে ধীরে ধীরে এথনিক ক্লেনজিং এর রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে কি কারুর মনে কোনো সন্দেহ আছে? যতই ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মিথ্যা কথা বলুন না কেন, বাস্তবটা হলো এই, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা চলছে। পিরিয়ড। আসলে সমস্যাটা কি জানেন? যে সমস্ত দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে গণতন্ত্র অত্যন্ত দুর্বল, আর ধর্মনিরপেক্ষতার ধারণা তারা ঠিক আত্মস্থ করতে পারেন না। দেখুন আমাদের পড়োশী পাকিস্তান, ওখানে গণতন্ত্র বলে কিছু নেই, ফেল স্টেট, সেক্টেরিয়ান ভায়োলেন্স থেকে টেররিস্ট অ্যাটাক সবকিছুই হচ্ছে বাংলাদেশ। এই পাকিস্তানে খুব লাফিয়েছিল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে তারা আইসিসি তাদের দেশেই করবে, ভারতকে আসতে হবে। ভারত 82 শিক্ষার থাপ্পড় মেরেছে, বলেছে না হাইব্রিড মডেলে হবে, দুবাইতে ভারতের খেলা হবে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও সেই খেলাটা দুবাইতে হবে। আসলে ভারতীয় উপমহাদেশে ভারতের যে শক্তি, যে ভারতের যে আর্থিক সামর্থ্য, তাকে অগ্রাহ্য করার ক্ষমতা কারুর নেই। এবার আসুন বাংলাদেশে। আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি, এটা কিন্তু খুব ইঙ্গিতবাহী। অর্থাৎ গণতন্ত্র ধারণা ইসলামিক বিশ্বে নেই, ধর্মনিরপেক্ষতাকে তারা মানে না। দেখুন ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা খুব গণতন্ত্র গণতন্ত্র বলে সোচ্চার হন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ ভারতবর্ষ প্রকৃত গণতান্ত্রিক দেশ, মত প্রকাশের স্বাধীনতা আছে, ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু সৌদি আরবে, আমি সৌদি আরবকে এক্সাম্পল হিসাবে বললাম, সেখানে আপনি সরকার বিরোধী কোনো কথা বলতে পারবেন না। ইরানে আয়াতোল্লাহ রেজিমের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, যদি কথা বলেন আপনাকে জেলে পাঠানো হবে, বা আরো কিছু গুরুতর হলে আপনাকে ফাঁসি কাটে ঝুলতে হবে। কিন্তু সেখানকার মানুষরাও তো তাদের মধ্যে যে অবদমিত ক্ষোভ, যন্ত্রণা, শাসকের স্বেচ্ছাচারের বিরুদ্ধে মুখ খোলার ইচ্ছা তো হয়। তারা নিজের দেশে পারেন না, পৃথিবীর অন্যান্য দেশে চলে যান, সেখানে তারা নাশকতায় যুক্ত হন, সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত হন। অর্থাৎ নিজের দেশে আমি নিজের দেশের শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না, তাই বাইরের অন্য দেশে গিয়ে আমি প্রতিবাদ সংগঠিত করছি। আমি ইসলাম বিপন্ন, আমার পবিত্র ধর্মগ্রন্থকে অসম্মান করা হয়েছে, এইটাকে ইস্যু করে আমি সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছি। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন অফ টেরর।
পাকিস্তানও কিন্তু বাংলাদেশও কিন্তু ধীরে ধীরে এই রাস্তায় হাঁটতে চলেছে। যেভাবে অন্তর্বর্তী সরকার প্রতিদিন নিয়ম করে বলে আসছেন যে ধর্মীয় সংখ্যালঘুরা এখানে খুব ভালো আছেন, আগের থেকে ভালো আছেন, সংবাদ মাধ্যম অতিরঞ্জিত করছে ভারতের মিথ্যাচার, ভারত কেন নাক গলাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, একটা কথা দর্থহীনভাবে বলে রাখা ভালো আমার বাংলাদেশের বন্ধুদের, আপনাদের দেশের লোকজন ধর্মীয় সংখ্যালঘুদের বলেন রয়ের এজেন্ট, ভারতের দালাল। তারা বলছেন আমরা বাংলাদেশের নাগরিক, এখানে জন্মেছি, এখানে পঞ্চভূতে বিলীন হব। তারা নিজেদের জন্মভিটে ছাড়তে চাইছেন না, কিন্তু তাদের জোর করে উচ্ছেদ করার পরিকল্পনা হচ্ছে। শুধু যে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা করছে তা নয়, তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জমানায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু ইউনূস জমানায় যা হচ্ছে তা পূর্বের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। অর্থাৎ আপনি হিন্দু হলেই বাংলাদেশে হয় ভারতের রয়ের দালাল। ভাবুন, এই হচ্ছে মেন্টালিটি। আর একটা বিষয় দর্থহীনভাবে শুনে রাখুন আমার বাংলাদেশের বন্ধুরা, ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে সনাতনীরা কোথাও আক্রান্ত হলে ভারত মুখ খুলবেই। কারণ ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অভিভাবক ভারত। তারা ভারতের নাগরিক হতে পারেন, বাংলাদেশের নাগরিক হতে পারেন, পাকিস্তানের নাগরিক হতে পারেন, যেখানকার নাগরিক হতে পারেন, তাতে কিছু যায় আসে না। ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আক্রান্ত হলে ভারতবর্ষ মুখ খুলবে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হবেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে চিন্ময় প্রভু, তার হয়ে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের 65 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। কোনো আইনজীবীকে পাওয়া যাচ্ছে না যিনি জামিন জন্য সওয়াল করবেন। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্ররা যারা সবে প্রতিষ্ঠান থেকে বেরিয়েছেন তারা হিন্দু আইনজীবীদের হুমকি দিচ্ছেন, যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে তারা সওয়াল করেন আদালতে, তাদের খুনের মামলায় ফাঁসানো হবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর ইউনূসের জঙ্গি শাহী নানা রকম ন্যারেটিভ তৈরি করে নিজেদের অপদার্থতা ঢাকবার চেষ্টা করছেন। আবার আসপর্দা শুনলাম যে চিকেন নেকের কাছে বাংলাদেশের মাটিতে বিমান ঘাঁটি তৈরি হবে, 50টা যুদ্ধ বিমান থাকবে ইত্যাদি। অনেকে তো হুমকি দিচ্ছেন যে চিকেন নেককে আক্রমণ করে আমরা উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করে দেব। চেষ্টা করে দেখুন, একবার চেষ্টা করে দেখুন, পরিণতি যে কি ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন না। পাকিস্তান বুঝে গেছে সার্জিক্যাল স্ট্রাইক কি। যদি প্রয়োজন হয় ভারতের অখণ্ডতার উপর যদি কোনো রকম হামলা করার চেষ্টা হয়, ভারত মুতোর জবাব দেবে, জেনে রাখুন। তখন আমরা বিশ্ব জনমত টনমত ওই সব কিছু শুনবো না। আমাদের ভূখণ্ডকে আক্রমণ করার পরিকল্পনা হলে মুতোর জবাব হবে। সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বেশি কিছু হতে পারে। আমরা সম্প্রতি হাইপারসনিক মিসাইল তৈরি করেছি, শব্দের থেকেও যার গতিবেগ বেশি, 1500 কিলোমিটার লক্ষ্যমাত্রা। আর কিছু বলার আছে? নিউক্লিয়ার পাওয়ার, ভারতের সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত, তাকে একটা পুচকে দেশ হুমকি দেবে যে চিকেন নেক আক্রমণ করে উত্তর পূর্ব থেকে ভারতকে আলাদা করব? স্পর্ধা আছে? সাহস পান কোথায়? সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ভারতের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছি। এখনো কূটনৈতিক স্তরে আমরা বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ করুন, কিন্তু আমাদেরও কিন্তু একটা সহ্যের সীমা আছে। জল যদি মাথার উপর দিয়ে বয়ে যেতে শুরু করে তখন কিন্তু পরিণতিটা ভালো হবে না। ইতিমধ্যেই ভারতের জনমত তীব্র হচ্ছে। ভারত সরকার আরো কঠোর পদক্ষেপ নিক বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু আমরা প্রতিবেশীর সঙ্গে সব সময় সদ্ভাব রেখে চলতে চাই। অনেকে বলছেন কেন সাপ্লাই লাইন বন্ধ করছেন? আমরা বলছি না, এখনো করব না। বাংলাদেশের সাধারণ মানুষকে কষ্ট দেব কেন আমরা? কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে ভারতের
এই ঔদার্য ভারতের দুর্বলতা নয়, ভারতের নেভার ফার্স্ট পলিসির এটা একটা উদাহরণ মাত্র। বাংলাদেশকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সরবরাহ হয় তেমন করা হবে। আমরা দেখব ইউনূস সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা আগামী কয়েকদিনের মধ্যে। যদি দেখা যায় যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আর ইউনূস সরকার বারবার মিথ্যে কথা বলে ভারতকে আশ্বস্ত করছে এবং বিশ্ব জনমতকে একটা মিথ্যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে, তখন জেনে রাখুন এই ভারত চুপ করে বসে থাকবে না। সাপ্লাই লাইন যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের অবস্থাটা কি হবে? একটা শাহেন মোল্লারা ছেলে, বেলগড়িয়ার ছেলে, সনাতনী ছেলে, সে তার বন্ধুর বাড়িতে গেছে বাংলাদেশে, সেখানে কেন সে উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হবে? সে হিন্দু পরিচয় শুনে কেন থানা তার অভিযোগ নেবে না? কেন বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতে হবে প্রাথমিক চিকিৎসাটুকু পাওয়ার জন্য? এটাই বাংলাদেশের বর্তমানের ছবি। আর ইউনূসের জঙ্গি সরকার এটাকেই বরকরার রাখতে চায়। তারা চায় ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে চলে যাক, তাদের জমি সম্পত্তি ব্যবসা আমরা দখল করব এবং করে বাংলাদেশকে হিন্দু শূন্য করে সনাতন শূন্য করে আমরা শরিয়া চালু করব। এটাই তো লক্ষ্য। জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, হিজবুত তাহরিরের সদস্য নিষিদ্ধ সংগঠন মাহফুজ, হেফাজত, জামাত, এরা তো এই সরকারের প্রাণ ভোমরা আর ইউনূস এদের হাতের পুতুল। আর ইউনূস ৮৬ বছর বয়সী বৃদ্ধ জীবনের উপান্তে এসে ক্ষমতা ভোগ করছেন। তাদের বাংলাদেশের কি হলো কি না হলো তাতে ওনার কি? উনি ক্ষমতা ভোগ করবেন, ক্ষমতাকে এনজয় করবেন। রাষ্ট্রপ্রধানের মতো ক্ষমতা পেয়েছেন তিনি, যদিও অসাংবিধানিক জনাদেশ নেই এই সরকারের পিছনে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তিনি আবার খোয়াব দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। আগে আপনি আপনার দেশের সাংবিধানিক বৈধতা অর্জন করুন, নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে, তাদের কি বিদেশ নীতি হবে সে সম্পর্কে ঠিক করবে। ইউ আর নো ওয়ান। আপনার দায়িত্ব শুধু নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করে তোলা। প্রতিবেদন দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলি। আজকে বাংলাদেশের যা অবস্থা, যে জঙ্গি জেহাদিরা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভারতীয় নাগরিকদের খুন করার চেষ্টা করছে, এর পিছনে শেখ হাসিনাও দায়ী। তিনি যেভাবে মৌলবাদকে পরোক্ষে প্রশ্রয় দিয়েছেন, যেভাবে মডেল মসজিদের জন্য টাকা বরাদ্দ করেছেন, যেভাবে মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করেছেন, যেভাবে ওয়াজ মাহফিলকে উৎসাহিত করেছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা তৈরি হয়েছে। এই ফ্র্যাঙ্কেনস্টাইনরাই বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করেছে এবং তারা এখন বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। সেনাপ্রধান এদেরকে মদত দিচ্ছেন, সেনার একটা অংশ মদত দিচ্ছে। সেনাপ্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধানের একটা ভার্চুয়াল বৈঠক হয়েছিল, তখন ভারতের সেনাপ্রধানের পিছনের দেওয়ালের ছবিতে ছিল মুক্তিযুদ্ধে মানে বাংলাদেশ এই পাকিস্তান ভারত যুদ্ধ ৭১ সালে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ছবি। তখন ২ সপ্তাহের কাছাকাছি সময় লেগেছিল। এটা ২০২৪ সাল, একটা দিনও সময় লাগবে না বাংলাদেশ যদি বেয়াদবি করে। অর্থাৎ বেয়াদবরা শুনে রাখুন, ধমকে চমকে কোনো কাজ হবে না। চিকেন নেককে বিচ্ছিন্ন করার কোনো মতলব যদি আপনাদের থাকে, কঠিন মূল্য আপনাদের দিতে হবে। এটা নতুন ভারত, এই ভারত চোখ রাঙানিকে বরদাস্ত করে না। আবার একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়।